লাইভে হ্যাঁ সবাই লাইভে আসসালামু আলাইকুম। আপনাদের তো আজকে বাংলাদেশ বিষয়াবলীর সলভ ক্লাস। কত নাম্বার পরীক্ষা এটা? 8। এটা ছোট করতে হবে। এগুলা এখানে ফিক্সড করবেন সম্ভব সবগুলারে? আগে এরপর থেকে। আচ্ছা দেখেন, আপনাদের প্রথম প্রশ্নটা কি ছিল? গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? আপনাদের প্রথম প্রশ্নের ব্ল্যাক নেই নাকি? প্রথম গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? গণপরিষদ জিনিসটা কি? গণপরিষদ হচ্ছে সংবিধান রচনার জন্য যে আপনার পরিষদটা গঠন করা হয়েছিল 1972 সালে, এটাই হচ্ছে কি গণপরিষদ। আমরা জানি যে গণপরিষদ এটার কাজ হচ্ছে সংবিধান রচনা করা প্লাস জাতীয় সংসদ তৈরি হওয়ার আগ পর্যন্ত, গঠিত হওয়ার আগ পর্যন্ত প্রয়োজনীয় অন্যান্য আইনও তৈরি করা। যদিও আমাদের গণপরিষদ সংবিধানই শুধু রচনা করছে। এই গণপরিষদের মোট সদস্য ছিল 403 জন। এরা কারা ছিল? 1970 সালের, তখন তো আমাদের এই ভূখণ্ডের নাম ছিল পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানের অংশ ছিল। আমরা জানি যে 1970 সালে দুইটা নির্বাচন হয়, একটা কেন্দ্রীয় আর একটা প্রাদেশিক। তো কেন্দ্রীয় নির্বাচনে আমাদের এইখানে আসন ছিল 169টা, আর প্রাদেশিক পর্যায়ে আসন ছিল 310টা। তো 310টা আসনের মধ্যে 10টা ছিল সংরক্ষিত। মুক্তিযুদ্ধের কারণে ওই সংরক্ষিত 10টা আসনে নারীদের নিয়োগ দেওয়া হয়নি। তো 1970 সালে আমাদের এই ভূখণ্ডে 1970 সালে আমাদের এই ভূখণ্ডে 169 জন, আর হচ্ছে প্রাদেশিক পর্যায়ের 310 জন। তো 310 বাদ, এই মোট 469 জন প্রতিনিধি ছিল। এই 469 জন প্রতিনিধির মধ্য থেকে আমরা গণপরিষদের সদস্য করছিলাম 403 জনকে, আর 66 জনকে আমরা 5টা কারণে আমরা গণপরিষদের সদস্য করতে পারি নাই। তো এটা তো বোধহয় অবশ্যই মূল ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে। তো এই গণপরিষদের প্রথম অধিবেশন বসবে সংবিধান রচনার উদ্দেশ্যে 1972 সালের 10 এপ্রিল। সেই অধিবেশনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। অধিবেশনের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। তো এটাই আসছে যে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। এরপরে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান কত পৃষ্ঠার ছিল? 93 পৃষ্ঠা। বাংলাদেশের প্রথম যে সংবিধানটা রচিত হয়, বাংলাদেশের প্রথম সংবিধান প্রথমে হাতে লেখা হয়। এই হাতে লেখা সংবিধান ছিল 93 পৃষ্ঠার। মনে রাখবেন, বাংলাদেশ সংবিধান হাতে লেখে আব্দুর রউফ। এটা 43তম বিসিএস এর প্রশ্ন ছিল। আব্দুর রউফ ইনি বাংলাদেশ সংবিধান হাতে লেখে। একটু একটা মিনিট।
একটু অপেক্ষা করবেন, আমি হ্যাঁ তো ছিলাম হচ্ছে বাংলাদেশ সংবিধান প্রথম হাতে লিখিত সংবিধান ছিল 93 পৃষ্ঠার, যেটা লেখেন হচ্ছেন আব্দুর রউফ। এরপরে গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? কিছুক্ষণ আগেই বলছি যে বাংলাদেশ সংবিধান রচনার লক্ষ্যে গঠিত গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। আচ্ছা, এখানে এটাকে ছোট করব, ছোট এটা প্রথমে টাচ দিতে হবে। হ্যাঁ, এটা আসি তো দিয়ে তো কাজ হয় না। লিপস্টিক দিয়ে দিলেন কতগুলা, এটা তো রিমুভ করা যাবে, আমিও জানি। আচ্ছা, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে এটাকে ছোট করবো, এটার অপশনটা কোথায় জানো? আচ্ছা ঠিক আছে, এগুলা এইরকম করে রাখবেন এরপর থেকে, সম্ভব সবগুলা? আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে, আমরা জাতি হিসেবে বাঙালি, আর আমাদের জাতীয়তা বা নাগরিকত্ব বাংলাদেশী। আমরা যে জাতি হিসেবে বাঙালি, এটা আমাদের সংবিধানের 6(2) বলা আছে, মাথায় রাখবেন। 6(2) বলা, আমরা জাতি হিসেবে বাঙালি আর আমাদের জাতীয়তা বা নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশী। বাংলাদেশ সংবিধানের উল্লেখিত সম্পত্তির মালিকানা কয় ধরনের? বাংলাদেশ সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে বলা আছে মালিকানার নীতি। সেই 13 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশে 3 ধরনের মালিকানার কথা বলা আছে। একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, একটা হচ্ছে সমবায় বা যৌথ মালিকানা, আর একটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা। আপনি বাংলাদেশে যা কিছু দেখেন তার মালিক হয় রাষ্ট্র, অথবা একাধিক ব্যক্তি বা রাষ্ট্র প্লাস ব্যক্তি, অথবা একক কোনো ব্যক্তি। তার মানে বাংলাদেশে সাংবিধানিকভাবে মালিকানা হচ্ছে 3 ধরনের, যেটা বলা আছে বাংলাদেশ সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, আর একটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা। এরপর বাংলাদেশ সংবিধানের 3য় ভাগে মোট কতটি মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া আছে? মনে রাখবেন, আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে সংবিধানের 3য় অধ্যায় বা মৌলিক অধিকার অধ্যায়। আমাদের মোট মৌলিক অধিকার হচ্ছে 18টা, তবে এই 18টা মৌলিক অধিকারের কথা বলা আছে সংবিধানের 17টা অনুচ্ছেদে। মনে রাখবেন, সংবিধানের মৌলিক অধিকার গুলো বলা কোন কোন অনুচ্ছেদে। তার আগে একটা বিষয় হচ্ছে মৌলিক অধিকার কাকে বলে। মনে রাখবেন, মৌলিক অধিকার বলা হয় মানুষ হিসেবে জন্মগতভাবে যে অধিকারগুলো লাভ করে সেগুলোকে বলে মানবাধিকার। মানবাধিকার হচ্ছে 30টা। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র জারি করে, যেখানে মানুষের মানবাধিকার ঘোষণা করা হয় 30টা। এই 30টা মানবাধিকারের মধ্যে কোন দেশ সাংবিধানিকভাবে যে কয়টা মানবাধিকারকে তার দেশে প্রদানের নিশ্চয়তা দেয়, সেই কয়টা মানবাধিকারকে সেই দেশের মৌলিক অধিকার বলে। তার মানে সকল মৌলিক অধিকারই মানবাধিকার, বাট সকল মানবাধিকার মৌলিক অধিকার না। মৌলিক অধিকার কাকে বলে? মৌলিক অধিকার হচ্ছে যে সকল মানবাধিকার কোন রাষ্ট্র তার নাগরিকদের সংবিধানের মাধ্যমে প্রদানের নিশ্চয়তা দেয়, সেই সকল মানবাধিকারকে সেই দেশের মৌলিক অধিকার বলে। মনে রাখবেন, মানবাধিকারগুলো সর্বজনীন, পৃথিবীর সব জায়গায় সেম, কিন্তু মৌলিক অধিকারগুলো পৃথিবীর সব জায়গায় সেম না, এটা রাষ্ট্রভেদে কি হয়, ভিন্ন। যেমন বাংলাদেশে মৌলিক অধিকার 18টা, অন্যান্য দেশে 15টা হইতে পারে, 20টা হইতে পারে, 22টাও হইতে পারে। এটা নির্ভর করবে কোন রাষ্ট্র কয়টা মানবাধিকারকে তার দেশে সংবিধানের মাধ্যমে প্রদানের নিশ্চয়তা দিচ্ছে তার উপর। তো বাংলাদেশ সংবিধান 18টা মৌলিক মানবাধিকারকে নাগরিকদের প্রদানের নিশ্চয়তা দিচ্ছে সাংবিধানিকভাবে। ফলে আমাদের এই 18টা মানবাধিকারই হচ্ছে মৌলিক অধিকার। তো আমাদের 18টা মৌলিক অধিকার বলা আছে সংবিধানের 17টা অনুচ্ছেদে। তার মানে একটা অনুচ্ছেদে ডাবল মৌলিক অধিকারের কথা বলা আছে, সেটা হচ্ছে 28 নং অনুচ্ছেদে ডাবল মৌলিক অধিকারের কথা বলা আছে। 28-1 এবং 28-2, এই দুইটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার সম্বলিত অনুচ্ছেদ। মনে রাখবেন,
মৌলিক অধিকার অধ্যায়ে, অর্থাৎ মৌলিক অধিকার অধ্যায় হচ্ছে 3য় অধ্যায়, যেখানে আর্টিকেল হচ্ছে 26 থেকে 47। তো 26 থেকে 47-এ অনুচ্ছেদ আছে 22টা। এই 22টা অনুচ্ছেদের সবগুলোতে মৌলিক অধিকারের কথা বলা নাই। এই 22টা অনুচ্ছেদের 17টা অনুচ্ছেদে 18টা মৌলিক অধিকারের কথা বলা আছে। তাইলে মৌলিক অধিকার অধ্যায়ে কয়টা অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা নাই? 5টা অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা নাই। কোনটায় কোনটায় বলা নাই? 26 নং অনুচ্ছেদে বলা নাই, 30 নং অনুচ্ছেদে বলা নাই, 45 নং অনুচ্ছেদে বলা নাই, 46 নং অনুচ্ছেদে বলা নাই এবং 47 নং অনুচ্ছেদে বলা নাই। এই 5টা আর্টিকেল ছাড়া বাকি 17টা অনুচ্ছেদে মোট 18টা মৌলিক অধিকারের কথা বলা। তার মধ্যে 28 নং অনুচ্ছেদে বলা আছে 2টা মৌলিক অধিকারের কথা বলা, 28-1 এবং 28-2। তাহলে মৌলিক অধিকার, একাধিক মৌলিক অধিকার সম্বলিত অনুচ্ছেদ হচ্ছে 28। আর মৌলিক অধিকার বলা নাই মৌলিক অধিকার অধ্যায়ের মোট 5টা অনুচ্ছেদে, 26, 30, 45, 46 এবং 47। তো আমাদের মৌলিক অধিকার আছে কয়টা? 18টা। এরপর থেকে এই যে এরকম ফিক্সড করে দিন, সমস্যা নেই, হোক, সমস্যা নেই। কোটা পদ্ধতি সংবিধানের দলিলের কোন অনুচ্ছেদে আছে? এটাকে আমি 28-4 বলা যায়। 28-4 কি বলা আছে? নারী, শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীর সুবিধার জন্য এই সংবিধান রাষ্ট্রকে কোনো বিশেষ, মানে তাদের সুবিধার জন্য কোনো বিশেষ বিধান প্রণয়নে বাধা দেবে না। আই মিন ওটা এক ধরনের কোঠা সিস্টেম। তো যাই হোক, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন কোন সংশোধনীর মূল কথা? 4র্থ। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে সংবিধানের 4র্থ সংশোধনী করে। এই 4র্থ সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু 2টা খুব সেনসিটিভ নিয়ম প্রবর্তন করেন এবং বিতর্কিত। একটা হচ্ছে বাকশাল প্রতিষ্ঠা করেন, যেটার জন্য ওনাকে জীবন পর্যন্ত দেওয়া লাগে। আরেকটা হচ্ছে ওই বাকশাল মানে হচ্ছে একদলীয় বলা যায়, ওই বাকশালকে আমরা একদলীয় বলতেছি। আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করেন। মনে রাখবেন, এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হওয়ার কারণেই জিয়াউর রহমান এবং এরশাদের ক্ষমতায় আসাটা ইজি হয়। কারণ কোন দেশে যদি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু থাকে তাহলে সে দেশের সেনাবাহিনীর ক্ষমতায় আসাটা ইজি হয়। তো যাই হোক, 1975 সালে বঙ্গবন্ধু 4র্থ সংশোধনের মাধ্যমে 2টা বিতর্কিত ডিসিশন নেয়। একটা হচ্ছে বাকশাল প্রতিষ্ঠা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই বাকশালটাকে বলা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা, যেটা সংবিধানের 4র্থ সংশোধনের মাধ্যমে করা হয়। এবং এই 4র্থ সংশোধনের মাধ্যমে আরেকটা বিষয় চালু হয়, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি হয়। মনে রাখবেন, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু থাকলে অবশ্যই উপরাষ্ট্রপতির পদটা থাকবে। এরপর ঢাকার বাইরে হাইকোর্টের 6টি বেঞ্চ স্থাপনের বিধান করা হয়, 1988 সালে করা হয়। এটা মরহুম প্রেসিডেন্ট এরশাদ করে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের 8ম সংশোধনীরও কিছু গুরুত্ব আছে, যেমন 1988 সালে এরশাদ 8ম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাইরে আরো 6টা শহরে হাইকোর্টের আলাদা আলাদা ব্রাঞ্চ প্রতিষ্ঠা করে। এই 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয় এবং ঢাকা বানান, এই যে ডাক্কা, DACCA, এই ডাক্কা বা ঢাকা থেকে এই বানানে রূপান্তরিত হয় DACK, ঢাকা। এটা হয় 1982 সালে, তবে এটা সাংবিধানিক ভাবে হয় 1988 সালে। কারণ 1982 সালে যখন এই নামটা চেঞ্জ হয়, ডাক্কা থেকে ঢাকা হয়, তখন সেটা সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না। এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় 1988 সালে 8ম সংশোধনীর মাধ্যমে। তাহলে 8ম সংশোধনীর মাধ্যমে কি কি হয়? ঢাকার বাইরে আরো 6টা শহরে হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠা করা হয়, ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয় এবং বানান ডাক্কা থেকে ঢাকা হয় সাংবিধানিকভাবে 1988 সালে। এরপর এই যে বিচারপতিদের অপসারণের ক্ষমতা বর্তমানে কার হাতে? এটা বিস্তারিত বললে ভালো হইতো, এটা বিস্তারিত বললে একটু ভালো হয়, যদি আসলে টাইমের একটা বিষয় থাকে। মনে রাখবেন, বাংলাদেশ সংবিধান যখন প্রথম রচিত হয় 1972 সালে,
তখন বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল জাতীয় সংসদের হাতে। এটা 1975 সালে চলে যায় রাষ্ট্রপতির হাতে। সেখান থেকে 1977 সালে এটা আবার চলে যায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নামে একটা কমিটির হাতে। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় 3 জন বিচারপতি দ্বারা, একজন প্রধান বিচারপতি আর 2 জন আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র 2 জন বিচারপতি নিয়ে। যদি হাইকোর্টের কোনো বিচারপতির সম্পর্কে কোন ধরনের প্রশ্ন ওঠে, উনি যদি সংবিধান লঙ্ঘন করেন বা অসাধুপায় অবলম্বন করেন, সংবিধান লঙ্ঘন করেন অথবা গুরুতর কোনো অসদাচরণ করেন, তখন সংবিধান লঙ্ঘন করেন, সাউন্ড কমান্ডার অসাধুপায় অবলম্বন করেন, কি শুরু করলেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে 3 জন বিচারপতি নিয়ে। একজন হচ্ছেন প্রধান বিচারপতি, আরেক 2 জন হচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ 2 জন বিচারপতি। এই 3 জন বিচারপতি নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে। এটাও এক ধরনের আদালত, যে আদালতের কাজ হচ্ছে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি যদি সংবিধান লঙ্ঘন করে বা গুরুতর কোনো অসদাচরণ করে, ঘুষ খাইছে বা ক্রিমিনাল অফেন্সে জড়ায় পড়ছে, তাইলে তার বিষয়ে তদন্ত করে তার বিষয়ে ডিসিশন দেবে। অর্থাৎ বিচারপতিদের অপসারণের ক্ষমতাটা থাকবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। এটা সংবিধানের 96 অনুচ্ছেদে বলা ছিল, কিন্তু 2014 সালে সংবিধানের 16তম সংশোধনীর মাধ্যমে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা বাতিল করে দেয়া হয়, দিয়ে বিচারপতিদের অপসারণের ক্ষমতাটা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট এটা মানে না। এই জন্য 2016 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট এই 16তম সংশোধনীকে বাতিল করে, অবৈধ ঘোষণা করে, এবং 2017 সালে আপিল বিভাগও এই 16তম সংশোধনীকে বাতিল করে। এরপরে এই যে 2024 সালে রিসেন্ট কিছুদিন আগে আপিল বিভাগের রিভিউ রায় হয় যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা থাকবে, বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে যাবে না। তাইলে এখন বিচারপতিদের অপসারণের ক্ষমতা কার হাতে থাকবে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে। এটাই ফাইনাল। অনুচ্ছেদ 96 দেখে নেবেন। হয়তোবা আপনাদের কাছে যে সংবিধান আছে ওই প্রিন্টেড সংবিধানে হয়তোবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথাটা বলা নাই, কিন্তু সামনে যখন আবার প্রিন্ট হবে তখন অবশ্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা সংবিধানে ওই 96-3 থাকবে ইনশাআল্লাহ। এরপরে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয় বলতে পুনঃপ্রতিষ্ঠিত হয় বললে ভালো হইতো। হয় দ্বাদশ সংশোধনের মাধ্যমে। মনে রাখবেন 1991 সালে সংবিধানের 12তম সংশোধনী হয়। এই 12তম সংশোধনীর মাধ্যমে ওই যে 1975 সালে বঙ্গবন্ধু 4র্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করছিল, ওই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়, করে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু করা হয়। তাহলে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় 1991 সালে সংবিধানের 12তম সংশোধনের মাধ্যমে। আর এই 12তম সংশোধনের জন্য অবশ্য একটা গণভোট হয়, 3য় গণভোট। যদিও বর্তমানে এই গণভোটের বিধানটা বাতিল, তবে মনে হচ্ছে সামনে আবার গণভোটের বিধানটা আসবে। তাহলে 3য় গণভোটের পরিপ্রেক্ষিতে সংবিধানের 12তম সংশোধনে নিয়ে আসা হয়। সেই সংশোধনের মাধ্যমে বঙ্গবন্ধুর 4র্থ সংশোধনের মাধ্যমে প্রবর্তিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে বাতিল করে পুনরায় চালু করে সংসদ শাসিত সরকার ব্যবস্থা। আর এটার জন্য একটা গণভোট হয়, গণভোটটা হচ্ছে 3য় গণভোট। ক্লিয়ার? তাহলে সংসদীয় পদ্ধতি 1991 সাল 12তম সংশোধনী। হ্যাঁ, সংবিধান পর্যালোচনায় প্রধান ভাষা বিশেষজ্ঞ কে ছিলেন? ডক্টর আনিসুজ্জামান। ওই যে মারা গেছে বোধহয় বছর 2-3 বছর আগে তো মারা গেলেন উনি ছিলেন ভাষা বিশেষজ্ঞ। আর মনে রাখবেন এই যে ডক্টর কামাল হোসেন, যার নাম এখানে আসছে, এই ডক্টর কামাল হোসেন ছিলেন বাংলাদেশ সংবিধানের জনক বা রূপকার বা স্থপতি, আরেকটা কথাও বলা যায় সংবিধান রচনা কমিটির প্রধান। সংবিধান রচনা কমিটির প্রধান এটা আসতে পারে যে বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। উনি 1972 সালের 12 অক্টোবর বাংলাদেশ সংবিধান তৈরি করে গণপরিষদে উত্থাপন করেন। গণপরিষদের সদস্যরা ডক্টর কামাল রচিত এই সংবিধানের উপর আলোচনা করে কিছুটা সংশোধন সংযোজনের মাধ্যমে
তার সংবিধানটাকে 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের মূল সংবিধান হিসেবে গ্রহণ করে। এই জন্য এতদিন 4 নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হচ্ছিল, যদিও অন্তর্বর্তীকালীন সরকার 4 নভেম্বর নিয়ে একটা মেসেজ দিছে যে এখন থেকে আর 4 নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হবে না। তো যাই হোক, আরেকটা তথ্য মনে রাখবেন, বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে দুইটা দেশের সংবিধানের আলোকে। একটা হচ্ছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, ব্রিটেন, আরেকটা হচ্ছে ভারত। পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের সংবিধান কয়টি দেশের সংবিধানের আলোকে রচিত হয়? দুইটা দেশ, যুক্তরাজ্য এবং ভারত। এরপর হ্যাঁ, বাংলাদেশের জাতীয় প্রতীক, বাংলাদেশের জাতীয় প্রতীক সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 4-3। মনে রাখবেন, জাতীয় সঙ্গীতের কথা বলা 4-1। এটা জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় সঙ্গীত? 4-1। 4-2 বলা আছে জাতীয় পতাকা। এই জাতীয় পতাকা সম্পর্কিত অনুচ্ছেদ কোনটা? 4-2। আর 4-3 বলা আছে জাতীয় প্রতীক। ওকে, মনে রাখবেন, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত 1972 সালের 13ই জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। আর জাতীয় পতাকা গৃহীত হয় 1972 সালের 17ই জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। আর ওইটা বলা জাতীয় সঙ্গীত বলা 4-1, জাতীয় পতাকা 4-2, জাতীয় প্রতীক 4-3। ওকে, এরপরে বাংলাদেশ একটি সাংবিধানিক আইন স্বাধীন এটা হচ্ছে একক, ইউনিটারি কান্ট্রি। এটা বলা আছে সংবিধানের 1 নং অনুচ্ছেদে। এরপরে মাঠ প্রশাসন কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। মনে রাখবেন, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাটাকে 2 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন। এই কেন্দ্রীয় প্রশাসন আবার কয়েকটা ভাগে বিভক্ত। এই কেন্দ্রীয় প্রশাসন কয়েকটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সচিবালয়, আরেকটা হচ্ছে মন্ত্রণালয়, আরেকটা হচ্ছে অধিদপ্তর, আরেকটা হচ্ছে পরিদপ্তর। আরো আছে, উইং আছে, শাখা আছে, বিভাগ আছে। যাই হোক, তাহলে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা কেন্দ্রীয় প্রশাসন, আরেকটা হচ্ছে মাঠ প্রশাসন। মাঠ প্রশাসন, এই মাঠ প্রশাসনকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিভাগীয় প্রশাসন, প্রত্যেকটা বিভাগে একটা বিভাগীয় প্রশাসন থাকবে। একটা হচ্ছে জেলা প্রশাসন, আর একটা হচ্ছে উপজেলা প্রশাসন। এগুলো সম্পর্কে একটু জানা উচিত। আমি একটু হালকা বলে দিচ্ছি যে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা 2 ভাগে বিভক্ত, কেন্দ্রীয় প্রশাসন, মাঠ প্রশাসন। তো কেন্দ্রীয় প্রশাসন আবার কয়েকটা ভাগে বিভক্ত, তার মধ্যে একটা হচ্ছে সচিবালয়। মনে রাখবেন, কেন্দ্রীয় প্রশাসনের সবচেয়ে সেন্সিটিভ গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে সচিবালয়, যেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রশাসনের স্নায়ু কেন্দ্র। এই কেন্দ্রীয় প্রশাসনের কোনো নির্বাহী প্রধান নেই, একজন প্রশাসনিক প্রধান থাকেন, যিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ সচিব। বাংলাদেশের প্রধান সচিবালয় হচ্ছে বাংলাদেশ সচিবালয়। এই সচিবালয় গঠিত হয় মন্ত্রণালয়গুলোকে নিয়ে। সবগুলো মন্ত্রণালয় মিলে যৌথভাবে গঠন করে সচিবালয়। এরপরে মন্ত্রণালয়, সহজ ভাষায় যেহেতু সবগুলো মন্ত্রণালয় মিলে সচিবালয় গঠন করে, তার মানে সচিবালয়ের একক প্রশাসনিক ইউনিটকে বলা হয় মন্ত্রণালয়, যার নির্বাহী প্রধানকে বলা হয় মন্ত্রী আর প্রশাসনিক প্রধানকে বলা হয় সচিব। বর্তমানে বাংলাদেশে মন্ত্রণালয় 43টি। এরপরে মন্ত্রণালয়ের একক প্রশাসনিক ইউনিটকে বলা হয় অধিদপ্তর। তার মানে এক বা একাধিক অধিদপ্তর মিলে গঠিত হয় মন্ত্রণালয়। তার মানে মন্ত্রণালয়ের একক প্রশাসনিক ইউনিট অধিদপ্তর। এই অধিদপ্তরের প্রধানকে বলা হয় মহাপরিচালক, যিনি সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা। অধিদপ্তরের প্রধানকে কি বলবে? মহাপরিচালক। মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হবে তাদের যারা সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় আছে তাদেরকে। সরকারের অনেক অতিরিক্ত সচিব আছে, তাদের ভিতরে সরকার যাদেরকে অধিদপ্তরের দায়িত্ব দেবে তাদেরকে বলা হবে মহাপরিচালক। আর অধিদপ্তরের একক প্রশাসনিক ইউনিটকে বলা হয় পরিদপ্তর। পরিদপ্তরের প্রধানকে বলা হয় পরিচালক। সরকারের উপসচিবকে
পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার মানে সরকারের অনেক উপসচিব আছে, তাদের ভিতর যাদেরকে পরিদপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে তাদেরকে বলা হবে পরিচালক। তাইলে এক বা একাধিক পরিদপ্তর মিলে অধিদপ্তর গঠিত হয়, এক বা একাধিক অধিদপ্তর মিলে মন্ত্রণালয় গঠিত হয়, আর সবগুলা মন্ত্রণালয় মিলে সচিবালয় গঠিত হয়। আর এই কেন্দ্রীয় প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে কোনটা? সচিবালয়। এরপর মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনকে তিনটা ভাগে ভাগ করা যায়: বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। বিভাগীয় প্রশাসন হচ্ছে পুরো বিভাগের, প্রত্যেকটা বিভাগীয় শহরে দেখবেন লেখা বিভাগীয় কমিশনারের কার্যালয়। মনে রাখবেন, বিভাগীয় প্রশাসনের যিনি প্রধান ওনাকে বলা হয় বিভাগীয় কমিশনার। সাধারণত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় সরকারের অতিরিক্ত সচিবকে। সরকারের অনেক অতিরিক্ত সচিব থাকে, তার ভিতরে সরকার যাদেরকে বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেয় তাদেরকে বলা হয় বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনারের কাজ হচ্ছে তার অধীনস্থ জেলা প্রশাসনগুলোকে নিয়ন্ত্রণ করা। এরপরে জেলা প্রশাসন। মনে রাখবেন, জেলা প্রশাসনের যিনি প্রধান, প্রত্যেকটা জেলাতে একটা করে জেলা প্রশাসন থাকে। জেলা প্রশাসনের যিনি প্রধান তাকে বলা হয় জেলা প্রশাসক। সাধারণত সরকারের উপসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি জেলা ম্যাজিস্ট্রেট নামেও পরিচিত এবং তিনি জেলায় 144 ধারাও জারি করতে পারেন। এছাড়া তিনি জেলার রাষ্ট্রীয় কোষাগারের প্রধান রক্ষক, প্রধান রাজস্ব কর্মকর্তা। উনি ওই জেলার প্রশাসনিক প্রধান এবং সেই সাথে ওনার ওই জেলায় যতগুলো উপজেলা থাকবে সবগুলো উপজেলারও উনি উপজেলার প্রধান ইউনো তাদেরকে নিয়ন্ত্রণ করবেও জেলা প্রশাসক। এরপরে উপজেলা প্রশাসন, এটা হচ্ছে মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর। এর প্রধানকে বলা হয় ইউনো, যিনি সরকারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা। ওকে, উনি তার কাজের জন্য দায়ী থাকবে কার কাছে? জেলা প্রশাসকের কাছে। এরপর একটু দ্রুত হয়ে যাচ্ছে বোধহয়, হোক, প্রশ্ন অনেক হয়ে গেছে। সংসদে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষা করবে কে? হুইপ পরীক্ষায় আসে। জাতীয় সংসদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যিনি থাকবেন, দলের ভাবমূর্তি যিনি রক্ষা করবেন তাকে বলা হবে হুইপ। সাধারণত একাধিক হুইপ থাকে। মনে রাখবেন, জাতীয় সংসদের প্রধান হচ্ছেন স্পিকার বা সভাপতি হচ্ছেন স্পিকার। আর বাংলাদেশের জাতীয় সংসদ আইনসভা বা আইন বিভাগ নামেও পরিচিত, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠা হয় 1973 সালের 7 এপ্রিল। এই জাতীয় সংসদের যিনি প্রধান উনি হচ্ছেন স্পিকার। জাতীয় সংসদের অভিভাবক বলা হয় রাষ্ট্রপতিকে, আর জাতীয় সংসদের নেতা বলা হয় প্রধানমন্ত্রীকে, আর জাতীয় সংসদের যিনি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন তাকে বলা হয় হুইপ। ওকে, এরপরে সংসদের কার্যপ্রণালীর বিধির কথা বলা আছে, এটা 75 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 76-এ কি বলা আছে? সংসদের স্থায়ী কমিটির কথা বলা আছে, স্থায়ী কমিটির কথা বলা আছে। 81-তে বলা আছে অর্থ বিলের কথা, আর 80-তে বলা আছে আইন প্রণয়ন পদ্ধতি। একটা আইন কিভাবে তৈরি হয় সেই আইন প্রণয়ন পদ্ধতির কথা বলা কোথায়? 80 নং অনুচ্ছেদে। আর 75-এ বলা আছে সংবিধানের সংসদের কার্যপ্রণালী বিধি। আচ্ছা, সংসদের এই যে কার্যপ্রণালী বিষয়ক যে আইন বা বিধান তাকে কি বলে? সম্ভবত রুল অফ প্রসিডিউর বলে। কার্যপ্রণালী বিধিতে কতটি অধ্যায়? 29টা অধ্যায় আছে কার্যপ্রণালী বিধিতে। এটা ওই যে 75 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় কার্যপ্রণালী বিধি, যেটাকে বলতেছি আমরা রুল অফ প্রসিডিউর। সেই রুল অফ প্রসিডিউরে অধ্যায় আছে কয়টা? 29টা। এই কার্যপ্রণালী বিধি অনুযায়ী জাতীয় সংসদ পরিচালিত হয়। দ্বাদশ সংসদের মেয়াদকাল কতদিন ছিল? দ্বাদশ মানে এই যে লাস্ট, যেটাতে আপনি আমি ভোট দেই নাই, যেটার প্রধানমন্ত্রী এখন দিল্লিতে অবস্থান করতেছেন, এটা ছিল 100 কতদিন? 90 দিন। 5 আগস্ট যার পতন হয়ে যায়। তো যাই হোক, এটা আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন। আর নির্বাহী বিভাগ কোন অধ্যায়ে আলোচিত? 4র্থ। মনে রাখবেন, বাংলাদেশ সংবিধানের অধ্যায় হচ্ছে 11টা। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রজাতন্ত্র। মনে রাখবেন, প্রথম অধ্যায় প্রজাতন্ত্র, দ্বিতীয় অধ্যায় হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার, 4র্থ অধ্যায় হচ্ছে নির্বাহী বিভাগ, পঞ্চম অধ্যায় হচ্ছে আইন বিভাগ, ষষ্ঠ অধ্যায় হচ্ছে বিচার বিভাগ, সপ্তম অধ্যায় হচ্ছে নির্বাচন, অষ্টম অধ্যায় হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নবম অধ্যায় হচ্ছে কর্ম কমিশন, দশম অধ্যায় হচ্ছে
সংবিধান সংশোধন, আর একাদশ অধ্যায় হচ্ছে মিসসেলেনিয়াস, বিবিধ। তো আর আরেকটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশ সরকারের বিভাগ তিনটা। কয়টা বিভাগ? তিনটা। আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের আরেকটা নাম হচ্ছে শাসন বিভাগ। তো এই নির্বাহী বিভাগ সংবিধানের 4th অনুচ্ছেদে বর্ণিত আছে। সংবিধানের 48 থেকে 64 পর্যন্ত অনুচ্ছেদটাই হচ্ছে নির্বাহী বিভাগ বিষয়ক অনুচ্ছেদ। এই নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, আইন বিভাগের প্রধান বললাম স্পিকার, আর বিচার বিভাগের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি। এরপর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে কতটি স্তর আছে? 25টা। দেখবেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, ওই যে পদক্রম, প্রথমে আছে রাষ্ট্রপতি, দ্বিতীয় আছে প্রধানমন্ত্রী, তৃতীয় স্তরে আছে স্পিকার, চতুর্থ স্তরে আছে হচ্ছে প্রধান বিচারপতি। এইরকম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে 25টা পদক্রম বলা আছে। এটা আপনারা নেটে আছে, দেখে নিতে পারেন। রেগুলেশন কি? রেগুলেশন কি? স্বল্প সময়ের জন্য আদেশ, খুব শর্ট টাইমের জন্য আদেশকে বলা হয় রেগুলেশন। সিআরপিসি এটা লর বিষয়, এটা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। সিআরপিসি মানে হচ্ছে সহজ ভাষায় ফৌজদারি, মানে অপরাধমূলক মামলাগুলোর বিচার হবে কিভাবে, মামলাগুলোর কিভাবে বিচার হবে, কিভাবে তদন্ত হবে, সেই বিষয়ক আইনগুলোকে বলা হয়, আইনকে বলা হয় সিআরপিসি। ওকে। এরপর রাষ্ট্রপতির পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত? 35। আমরা জানি এমপি হওয়ার জন্য লাগবে, প্রধানমন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার জন্য লাগবে 25 বছর, রাষ্ট্রপতি হওয়ার জন্য লাগবে 35 বছর, ভোটার হওয়ার জন্য লাগবে 18 বছর। মনে রাখবেন ভোটার হওয়ার যোগ্যতা 5টা। কয়টা? 5টা যোগ্যতা থাকলে এটা তো পলিটিক্যাল প্রশ্ন করছেন স্যার, ইউনিয়ন পরিষদ কিসের অন্তর্ভুক্ত? ইউনিয়ন পরিষদ তো প্রশাসন না, পরিষদ স্থানীয় সরকার। প্রশাসন আর সরকার দুটো আলাদা জিনিস। ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের অংশ। স্থানীয় সরকার 3 স্তর বিশিষ্ট, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। ওই স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। আবার স্থানীয় সরকারের শহরে পর্যায়ে আছে 2টা, সিটি কর্পোরেশন, পৌরসভা। আর এর আগে যেটা প্রশ্ন ছিল সেটা প্রশাসন নিয়ে, সরকার নিয়ে না। আর লাস্ট যেটা বলছেন, আসসালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কি অবস্থা, ভবিষ্যৎ আমি জানি না, তবে মেবি সময় পাইলে অবশ্যই কিছুটা তারা করার চেষ্টা করবে। থাক, এটা পলিটিক্যাল প্রশ্ন, এই বিষয়ে কথা না বলি। আর 32, এটা চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স, যদি এটা প্রজ্ঞাপন জারি হয়নি, তারপর আশা করা যাচ্ছে যে এটা হয়ে যাবে। আবার আরেকটা মনে রাখবেন, 50 বছর বয়স ও যোগ্যতা আছে। নির্বাচন কমিশনার হওয়ার সর্বনিম্ন বয়সের যোগ্যতা হচ্ছে 50, মানে নির্বাচন কমিশনার হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স্ক হইতে হবে? 50। এমপি হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য 25, রাষ্ট্রপতি হওয়ার জন্য 35, নির্বাচন কমিশনার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হইতে হবে 50। সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা? মনে রাখবেন বাংলাদেশের সিটি কর্পোরেশন 12টা। কয়টা সিটি কর্পোরেশন? 12টা। এর মধ্যে প্রথম সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকা। প্রথম হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, যেটা 1990 সালে যাত্রা শুরু করে। আর এই ঢাকা সিটি কর্পোরেশন 2011 সালে 2 ভাগে বিভক্ত হয়, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ। তবে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ যাত্রা শুরু করে 2012 সালে। একটু প্যাচ লাগলো, আমি আবারও বলছি, ঢাকা সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে 1990 সালে। ঢাকা সিটি কর্পোরেশন 2 ভাগে বিভক্ত হয় 2011 সালে। তবে 2 ভাগে বিভক্ত হওয়ার পরে ঢাকা উত্তর আর ঢাকা দক্ষিণ নামে যাত্রা শুরু করে 2012 সালে। আর সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যেটা হয় 2018 সালে। আরেকটা সিটি কর্পোরেশন হচ্ছে 13তম প্রস্তাবিত, এখনো এটা হয়নি, হয়তো সামনে হইতে পারে। প্রস্তাবিত হচ্ছে পদ্মা। 13তম সিটি কর্পোরেশন প্রস্তাবিত হচ্ছে পদ্মা, যেটা বলা হবে ফরিদপুর যদি কোনো সিটি কর্পোরেশন হয় তবে সেটার নাম হবে পদ্মা, আর সেটা প্রস্তাবিত আকারে আছে, এখনো হয়নি। তাহলে বাংলাদেশের সিটি কর্পোরেশন 12টা। প্রথম সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশন, যেটা যাত্রা শুরু করে 1990 সালে, যেটা 2 ভাগে বিভক্ত হয় 2011 সালে। তবে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে যাত্রা শুরু করে 2012 সালে।
আর সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যেটা যাত্রা শুরু করা 2018 সালে। আর প্রস্তাবিত 13তম সিটি কর্পোরেশন হচ্ছে পদ্মা। এরপরে কতজনের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 13 জন। একজন চেয়ারম্যান থাকবে চেয়ারম্যান নাকি? এরপরে 9 জন থাকবে ওয়ার্ড মেম্বার। মনে রাখবেন প্রত্যেকটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড থাকবে, প্রত্যেকটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকবে, এটা ফিক্সড। ইউনিয়ন বড় হোক ছোট হোক 9টা ওয়ার্ড থাকবে। তো প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজন করে মেম্বার আসবে। আর প্রতি 3টা ওয়ার্ড নিয়ে আবার একটা নারী সংরক্ষিত আসন হবে। তাহলে চেয়ারম্যান একজন থাকবে, 9টা ওয়ার্ড থেকে 9 জন মেম্বার থাকবে, আর 3টা সংরক্ষিত মহিলা মেম্বার থাকবে। এই মোট হচ্ছে 13 জন। এই ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর। বাংলাদেশের প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় 1973 সালে। 1997 সাল থেকে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছে, যার মেয়াদকাল হচ্ছে 5 বছর। মনে রাখবেন এই ইউনিয়ন পরিষদ মুঘল আমলে পঞ্চায়েত নামে পরিচিত ছিল, ব্রিটিশ আমলে বলা হইতো ইউনিয়ন বোর্ড, আর পাকিস্তান আমলে বলা হইতো ইউনিয়ন কাউন্সিল, আর বর্তমানে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদ। আর ইউনিয়ন পরিষদ গঠিত হবে 13 জন নিয়ে, যার ভিতরে একজন কি থাকবে? চেয়ারম্যান। 12 জন মেম্বার থাকবে, তার মধ্যে 9 জন ওয়ার্ড মেম্বার, আর 3 জন ওরা ওয়ার্ড মেম্বার, তবে একটা ওয়ার্ড থেকে না, 3টা ওয়ার্ড থেকে একটা করে মহিলা মেম্বার হবে, অর্থাৎ 3টা সংরক্ষিত আসনের মহিলা মেম্বার। এই মোট কতজন নিয়ে গঠিত হবে? 13 জন। আর ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর। জেলা পরিষদ বিদ্যমান কতটি জেলায়? 61টা। আর বাকি যে 3টা আছে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সেখানেও জেলা পরিষদ আছে। তবে ওদের জেলা পরিষদ আর আমাদের জেলা পরিষদের মধ্যে একটু পার্থক্য আছে। ওদের বলা হয় পার্বত্য জেলা পরিষদ, যেমন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, আর বাকিগুলা বলা হয় জেলা পরিষদ। মনে রাখবেন এই জেলা পরিষদ আইন পাশ হয় 2000 সালে, এটা সর্বশেষ সংশোধন হয় 2022 সালে। জেলা পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর। জেলা পরিষদ আগে গঠিত হইতো 21 জন নিয়ে, কিন্তু 2022 সাল থেকে এটা গঠিত হয় অনির্দিষ্ট ব্যক্তি নিয়ে। জেলা পরিষদে কতজন সদস্য থাকবে এটা নির্ভর করবে ওই জেলায় কয়টা উপজেলা তার উপর। আগে প্রত্যেক জেলা পরিষদ 21 জন নিয়ে গঠিত হইলেও এখন এক এক জেলা পরিষদ আলাদা আলাদা ব্যক্তি নিয়ে গঠিত হয়। আগে জেলা পরিষদে নারী সংরক্ষিত আসন থাকতো 5টা, কিন্তু এখন থাকে না। এখন জেলা পরিষদে নারী সংরক্ষিত আসন হয় চেয়ারম্যান আর সদস্যদের মোট সংখ্যার 1/3। মাথায় এটা ভালো করে রাখবেন। 2022-এর আগে ছিল 5 জন, আর এখন নারী সদস্য হচ্ছে চেয়ারম্যান এবং সদস্যদের মোট সংখ্যার 1/3। মনে রাখবেন জেলা পরিষদের সদস্য কতজন হবে এটা নির্ভর করবে ওই জেলার উপজেলা সংখ্যার উপর। উপজেলা বেশি, জেলা পরিষদের সদস্য বেশি। উপজেলা কম, জেলা পরিষদের সদস্য সংখ্যা কম। তো এই জেলা পরিষদ এটা হচ্ছে স্থানীয় সরকারের কি সর্বোচ্চ স্তর। এরপর ঢাকা বিভাগে মোট কতটি জেলা আছে? 13টা জেলা আছে, এটা তো জানি। জেলা পরিষদের ওরিয়াল্লাহ, এখানে এই প্রশ্নটা ভুল। জেলা পরিষদের সংরক্ষিত নারী আসন এটা হবে হচ্ছে, আমি জেলা পরিষদের গঠনটাই বলে দেই। একজন চেয়ারম্যান ওই জেলার সকল উপজেলা থেকে, প্রিন্টিং মিস্টেক করে ফেলছে, ওই জেলার সকল উপজেলা থেকে একজন করে সদস্য। আর মহিলা হবে চেয়ারম্যান ও সদস্যদের আটবে না মোট সংখ্যার মোট সংখ্যার 1/3। সহজ ভাষায় জেলা পরিষদে একজন চেয়ারম্যান থাকবে। ওই জেলায় যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলা থেকে একজন করে সদস্য থাকবে। আর সংরক্ষিত নারী হবে চেয়ারম্যান এবং সদস্যদের যা সংখ্যা হয় তার
1/3। ধরে ঢাকা জেলা পরিষদ, ঢাকা জেলা পরিষদে একজন চেয়ারম্যান থাকবে, 5টা উপজেলা, ঢাকায় 5টা উপজেলা, 5টা উপজেলা থেকে 5 জন সদস্য থাকবে। চেয়ারম্যান এবং সদস্যদের মোট সংখ্যা কত? 6। এর 1/3 মানে 3 দিয়ে ভাগ কত? 2। তার মানে এইখানে নারী আসন, সংরক্ষিত নারী আসন থাকবে 2টা, মোট 8 জন। আরো আছে, আপাতত এতটুকুই বলছেন। তবে সংরক্ষিত আসনের নারী সদস্য সংখ্যা যদি দশমিক আকারে আসে, তাহলে সেই দশমিক সংখ্যাটা যে পূর্ণ সংখ্যার কাছাকাছি হবে সেই সংখ্যক নারী সদস্য থাকবে। তবে কোনো অবস্থাতেই সংরক্ষিত আসনের নারী সদস্য সংখ্যা 2 জনের কম হওয়া যাবে না। ক্লিয়ার? আমি আবারও বলছি, জেলা পরিষদ আগে 21 জন নিয়ে গঠিত হতো, এখন কিন্তু অনির্দিষ্ট ব্যক্তি নিয়ে গঠিত হয়। একজন চেয়ারম্যান থাকবে, ওই জেলায় যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলা থেকে একজন করে সদস্য থাকবে। চেয়ারম্যান এবং সদস্যদের মোট সংখ্যার 1/3 নারী সদস্য থাকবে। তবে নারী সংরক্ষিত আসনের সদস্য সংখ্যা যদি দশমিক আকারে আসে, তবে সেই দশমিক সংখ্যাটা যে পূর্ণ সংখ্যার কাছাকাছি হবে, ধরেন এই নারী সংরক্ষিত আসনে আসছে 3.33, তাইলে হবে 3 জন, কারণ 3.333 এর কাছাকাছি। তবে কোনো অবস্থাতেই নারী সংরক্ষিত আসনের সদস্য সংখ্যা 2 জনের কম হবে না। এরপর ওএসডি মানে কি? ওএসডি মানে অফিসার অন স্পেশাল ডিউটি। এটা বিদেশে দেওয়া হয় পুরস্কার স্বরূপ, আর বাংলাদেশে দেওয়া হয় শাস্তি স্বরূপ। মানে ওএসডি যদি আপনি হন, আপনার চাকরি থাকবে, বেতন পাবেন, সবই পাবেন, শুধু অফিসিয়াল কাজ আপনাকে করতে দেয়া হবে না। এটা এক ধরনের শাস্তি, এটাকে বলে ওএসডি। এরপর বাংলাদেশের সরকারের প্রধান আইনকর্তাকে অবশ্যই অ্যাটর্নি জেনারেল। মনে রাখবেন এই সম্পর্কে বলা আছে 64 নং অনুচ্ছেদে, বাংলাদেশ সংবিধানের 64 নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারের সর্বোচ্চ আইনজীবী। সাধারণত ওই সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্য থেকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়। অ্যাটর্নি জেনারেলের বেতন এবং পদের মেয়াদ নির্ধারিত নয়, এটা নির্ভর করে রাষ্ট্রপতির ইচ্ছার উপর। রাষ্ট্রপতি চাইলে তাকে 5 বছরও রাখতে পারে, আবার 2 বছর পরেও ছেড়ে দিতে পারে, আবার 2 দিন পরেও ছেড়ে দিতে পারে। আবার অ্যাটর্নি জেনারেলের বেতনও নির্ধারিত নয়, রাষ্ট্রপতি চাইলে তাকে 5 লাখ টাকাও বেতন দিতে পারে, আবার 1 লাখ টাকাও বেতন দিতে পারে। তবে সাধারণত সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান ওনাকে মেবি বেতন দেয়া হয়। আর অ্যাটর্নি জেনারেল কারো কাছে কোনো শপথ নেয় না। তাহলে অ্যাটর্নি জেনারেল সরকারের সর্বোচ্চ আইনজীবী, যেটা বাংলাদেশ সংবিধানের 4র্থ ভাগ নির্বাহী বিভাগের ওনার কথা বলা আছে 64 নং অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবে রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ এবং বেতন নির্ধারিত নয়, এটাই নির্ভর করবে রাষ্ট্রপতির ইচ্ছার উপর। রাষ্ট্রপতি যতদিন চাবে তাকে ক্ষমতায় রাখতে পারবে, রাষ্ট্রপতি যত টাকা চাবে তাকে বেতন দিতে পারবে। আর অ্যাটর্নি জেনারেলকে কেউ কখনো শপথ পড়াবে না। সর্বশেষ শিল্পনীতি প্রণীত হয়, এটা 2022 সালে। নর্থ বেঙ্গল পেপারস মিল কোথায় অবস্থিত? পাবনা। এই সবগুলা কাগজ মিল, সিনিকল, সবগুলা লস প্রজেক্টে আছে, সব দুর্নীতিবাজরা এই জায়গাগুলোতে। কাফকো কি? এটা তো সার কারখানা, বিশাল এক সার কারখানা কাফকো, নাকি? বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত? এই যে 12,500, এটা এই বছর করা হয়। আগে তো আরো কম দেওয়া হইতো, এখন দেয়া হয় 12,500। মনে রাখবেন, বাংলাদেশের রপ্তানি আর সিংহভাগ আসে এই গার্মেন্টস সেক্টর থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, আর দ্বিতীয় সর্বোচ্চ করে ইউরোপীয় ইউনিয়নে। বাংলাদেশ পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্র থেকে জিএসপি বা শুল্ক মুক্ত সুবিধা পাচ্ছিল 1976 সাল থেকে। কিন্তু 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে 2013 সালের 27 জুন যুক্তরাষ্ট্র তার দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে আমাদের শুল্ক মুক্ত সুবিধা বা জিএসপি সুবিধাটা বন্ধ করে দেয়। এই সরকার চাচ্ছে এই জিএসপি সুবিধাটা ফিরে আনতে। ওকে, মনে রাখবেন বাংলাদেশের প্রথম গার্মেন্টস এর নাম হচ্ছে রিয়াজ গার্মেন্টস, যেটা চট্টগ্রামে 1973 সালে যাত্রা শুরু করে। আর বাংলাদেশ প্রথম পোশাক রপ্তানি করে 1978 সালে ফ্রান্সে। তবে অপশনে ফ্রান্স না থাকলে অবশ্যই যুক্তরাষ্ট্র দেবেন। আর মনে রাখবেন 1983 সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হয়, আর এই গৃহযুদ্ধের কারণে বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশ ঘটে। কারণ বর্তমান বাংলাদেশের যে পোশাকের যে ইউরোপ এবং আমেরিকার বায়ার, এই ইউরোপ আমেরিকার বর্তমান বায়াররা এক সময় পোশাক নিত শ্রীলঙ্কা থেকে, কিন্তু শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হওয়ার কারণে রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে যায়, যার ফলে বিদেশি বায়াররা মুখ ফিরায় নেয়, ওরা আশেপাশের দেশ থেকে পোশাক নেওয়ার চেষ্টা করে এবং বাংলাদেশের দেখে যে এখানে যেহেতু কাঁচামালের তেমন কোনো প্রাচুর্যতা না থাকলেও শ্রমের মূল্য কম, যার ফলে ওরা আমাদের ইন্ডাস্ট্রিয়ালদের এবং সরকারকে
বলে যে আপনারা গার্মেন্টস করেন, আমরা আপনাদের কাছ থেকে কি নেব? পোশাক নেব। মূলত শ্রীলঙ্কার গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের কি ঘটে? বিকাশ ঘটে। এই জন্য বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আর মনে রাখবেন, বাংলাদেশ পোশাক রপ্তানিতে বর্তমানে ওয়ার্ল্ডের দ্বিতীয়, আর পোশাক রপ্তানিতে বর্তমানে ওয়ার্ল্ডে প্রথম হচ্ছে চীন আর তৃতীয় হচ্ছে ভিয়েতনাম। তাহলে পোশাক রপ্তানিতে ওয়ার্ল্ডে বর্তমানে চীন, দ্বিতীয় বাংলাদেশ, তৃতীয় হচ্ছে ভিয়েতনাম। এরপরে বর্তমানে দেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি? 43টি। মনে রাখবেন, বর্তমানে বাংলাদেশে মোট তফসিলি ব্যাংক হচ্ছে কয়টা? 61টা বোধ হয়। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা, বিশেষায়িত ব্যাংক 3টা। ওই যে কৃষি উন্নয়ন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি ব্যাংক আর প্রবাসী কল্যাণ ব্যাংক। এরপর হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 43টা, আর বিদেশি ব্যাংক হচ্ছে 9টা। তাহলে কত হয়? 6 6 12 আর 9 এই যে 61। তাহলে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টা? 43টা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টা? 6টা। সোনালী, রূপালী, এরপরে হচ্ছে জনতা, বেসিক ব্যাংক, আরো আছে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আরেকটা কি সোনালী, জনতা, নাম মনে আসতেছে না তো। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল, বেসিক ব্যাংক, আরেকটা কি ব্যাংক বলেন তো? এই মুহূর্তে তো নাম আরেকটা খেয়াল আসতেছে না। আচ্ছা, যখন পরে আবার নাম আসলে বলে দিবনি। আর বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক 3টা, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টা, আর বিদেশি ব্যাংক বাংলাদেশে 9টা। এরপরে ব্যাংক চেকের বৈধতা কত মাস? 6 মাস। মানে বুঝছেন, ধরেন কেউ আপনাকে চেক দিছে, চেকে যদি সে ডেট দিয়ে থাকে, হ্যাঁ অগ্রণী, থ্যাংক ইউ, মনে ছিল না। কেউ যদি আপনাকে চেক দিয়ে থাকে আর ওখানে যদি ডেট দেওয়া থাকে, তাহলে ওই চেকটা 6 মাস পর্যন্ত কার্যকর থাকবে। 6 মাস পরে যদি ওই চেক নিয়ে ব্যাংকে যান, ব্যাংক আপনাকে টাকা দেবে না। তার মানে একটা চেকের বৈধতা কত মাস? 6 মাস। বাংলাদেশ ব্যাংকে ক্রলিং পেক পদ্ধতি চালু করে কবে? 2024 সালে। আই এম রিয়েলি সরি, এটা সম্পর্কে আমি নিজেই বিস্তারিত, আমার কাছে যে সেন্স আছে ক্রলিং পেক, এটা আসলে আপনাকে বোঝানোর মতো না। আই এম সরি, এটা আমি বুঝাই দিবনি। এরপরে আবার সলভ ক্লাস, এটা আমার মনে থাকবে। স্বর্ণা সারের আবিষ্কারক কে? অবশ্যই আব্দুল খালেক। স্বর্ণা সারের আবিষ্কারক আব্দুল খালেক। বাংলাদেশে একমাত্র রেয়ন মিলটি, এগুলা মুখস্থের বিষয়, রাঙামাটি চন্দ্রঘোনা। দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী। বাংলাদেশে আবিষ্কৃত কয়লা ক্ষেত্র 5টা। সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র হচ্ছে দিনাজপুরের বড় পুকুরিয়া। 2024 সালে বর্ষপূর্ণ অবশ্যই হস্তশিল্পকে। বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি করা হয় ফ্রান্স। ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে, 1978 সালে প্রথম ফ্রান্সে কি করা হয়? পোশাক রপ্তানি করা হয়। আর সবচেয়ে বেশি আমরা পোশাক রপ্তানি করি যুক্তরাষ্ট্রে, সবচেয়ে বেশি। তাহলে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় মার্কেট কোনটা? যুক্তরাষ্ট্র। হ্যাঁ, জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশ কিছুদিন থেকে দেখছিলাম দ্বিতীয়, তবে হ্যাঁ এটা প্রথমই, কারণ দ্বিতীয় যেটা সোর্স ওইটা খুব স্ট্রং না। মনে রাখবেন, বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্পে ওয়ার্ল্ডে ফার্স্ট। বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প গড়ে উঠেছে কোথায়? চট্টগ্রামের সীতাকুণ্ডে। যারা সীতাকুণ্ডে যান তারা জানেন, ওইখানে বিশাল বিশাল জাহাজকে বিদেশ থেকে কিনে নিয়ে আসা হয়, এরপর ওগুলাকে ভাঙা হয়, এরপর তার পার্টস গুলা বিভিন্ন লোকাল বা বিদেশি মার্কেট ওগুলাকে বিক্রি করা হয়। তো যাই হোক, আবার জাহাজ নির্মাণ কারখানাও বাংলাদেশে 3টা, মনে রাখবেন। খুলনা শিপইয়ার্ড, যেটা একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন, খুলনায় অবস্থিত, নৌবাহিনী দ্বারা পরিচালিত, যেটা বাংলাদেশের প্রথম নির্মিত যুদ্ধ জাহাজ বিএনএস পদ্মা নির্মাণ করে। এরপর হচ্ছে আনন্দ শিপইয়ার্ড, নারায়ণগঞ্জে অবস্থিত। এটা বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাণ কারখানা হিসেবে 2008 সালে ডেনমার্কে প্রথম জাহাজ রপ্তানি করে স্টেলা ম্যারিস নামক। আর আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড, যেটা চট্টগ্রামে অবস্থিত। আর বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্পে বিশ্বে প্রথম। আর আমাদের জাহাজ ভাঙা শিল্পটা গড়ে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। এগুলো আপনার একটু আগে থেকে পড়া থাকলে আপনার জন্য সহজ হবে। তাহলে এটা রিভাইজ হয়ে গেল, মানে আপনার জানা আছে, আরেকবার আমার কাছে শুনলেন, তাহলে এটা মুখস্থ হয়ে যাবে একেবারে ব্রেনে, দীর্ঘকাল এটা সাস্টেন করবে। এরপরে বিএসএফআইসি, এটা চীনি ভিত্তিক বাংলাদেশের প্রতিষ্ঠান, বাংলাদেশ উন্নয়ন ফোরাম, সমন্বয়কারী সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক।
বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টা? 3টা 4টা বিভাগ, 4টা। এগুলো মুখস্থের বিষয়। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টা? এখন 19টা। মনে রাখবেন বাংলাদেশের অর্থনীতি কিন্তু মিশ্র প্রকৃতির। ওয়ার্ল্ডে 4 ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে: পুঁজিবাদ, সমাজতন্ত্র, মিশ্র, ইসলামী। তার মধ্যে বাংলাদেশের অর্থনীতিটা হচ্ছে মিশ্র প্রকৃতির। ওকে, আর বাংলাদেশের অর্থনীতির খাত হচ্ছে কয়টা? 19টা। পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারম্যান অবশ্যই পরিকল্পনা মন্ত্রী। এখানেও একটু ভুল হয়ে গেছে। মনে রাখবেন পরিকল্পনা কমিশন ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। 1972 সালে এটা প্রতিষ্ঠা করা হয়। এটার সভাপতি হচ্ছে বা চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, আর এটার বিকল্প চেয়ারম্যান হচ্ছে বা ভাইস চেয়ারম্যান হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছে একনেকের বিকল্প চেয়ারম্যান। একনেক, ECNEC, একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটার বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী, আর পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারম্যান হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার সময়কাল 1978 থেকে 1980। এটা আমি অর্থনীতির যারা আমার সরাসরি ক্লাস করেন তারা জানেন। মনে রাখবেন অর্থনৈতিক উন্নয়ন, হ্যাঁ সৌরবিদ্যুৎ গাইবান্ধাও আছে, নরসিংদী। কোনটা উত্তর? ওটার উত্তর নরসিংদী হবে। মনে রাখবেন অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনাগুলো সাধারণত 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা সেগুলোকেই বলে যেগুলো সরকার 10 বছর বা তার বেশি সময়ের জন্য গ্রহণ করে। বাংলাদেশ এ পর্যন্ত 2টা দীর্ঘমেয়াদী প্ল্যান গ্রহণ করে, একটা ভিশন 21 আর একটা ভিশন 41, যেটা বর্তমানে চলতেছে। একটা 11 বছর ছিল আর একটা 20 বছর। আর মধ্যমেয়াদী পরিকল্পনা বলা হয় সরকারের সে সকল পরিকল্পনাগুলোকে যেগুলো 5 বছরের জন্য গ্রহণ করা হয়, যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনা। আর স্বল্পমেয়াদী প্ল্যান সাধারণত 1, 2 এবং 3 বছর মেয়াদী প্ল্যানগুলোকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে। যেমন হচ্ছে 1 বছর মেয়াদী প্ল্যান হচ্ছে এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 2 বছর মেয়াদী প্ল্যান হচ্ছে দ্বিবার্ষিক পরিকল্পনা। বাংলাদেশ এ পর্যন্ত একবারই 2 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে, মানে একটা দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে, আর সেটার কার্যকাল ছিল 1978 থেকে 1980। তাহলে এই দ্বিবার্ষিক পরিকল্পনাটা হচ্ছে একটা স্বল্পমেয়াদী পরিকল্পনা সরকারের। বাংলাদেশ একটাই গ্রহণ করে, যার সময়কাল ছিল 1978 থেকে 1980। E3 কত ডিজিটের নম্বর? 12। জাতীয় আয়কর দিবস 30 নভেম্বর। বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট। বাংলাদেশের বাজেট কেন ঘাটতি? বাংলাদেশে যে পরিমাণ বাজেট করা হয়, 7 লক্ষ কোটি টাকা, 6 লক্ষ কোটি টাকা, এর আগে আরো করছে 5 লক্ষ কোটি টাকা, প্রতি বছরই তো বাড়ায়। তো এই 7 লক্ষ কোটি টাকার মধ্যে সব টাকাই সরকার তার হাতে নাই। অনেক টাকাকে ঋণ, সাহায্য, অনুদান হিসেবে নিতে হয়। তো বাংলাদেশ যে পরিমাণ বাজেট করে সেই পরিমাণ রিসোর্স সরকারের হাতে ওই বাজেট মেটানোর জন্য থাকে না। তাকে সে বাজেটের পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশি বিদেশি বিভিন্ন আর্থিক সংস্থা থেকে ঋণ নিতে হয়, দান অনুদান নিতে হয়, সাহায্য নিতে হয়। তার মানে বাংলাদেশের বাজেটটা হচ্ছে ঘাটতি বাজেট। নতুন মুদ্রানীতি অনুযায়ী বছরে 2 বার, আগে 1 বার ছিল, এখন বছরে 2 বার মুদ্রানীতি গ্রহণ করা হয়। কোনটি প্রত্যক্ষ কর নয়? প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে যেটা আপনি সরাসরি দিচ্ছেন, আয়কর সরাসরি দিচ্ছেন, ভূমি উন্নয়ন কর সরাসরি দেন, নন জুডিশিয়াল স্ট্যাম্প এটাও প্রত্যক্ষ কর। আবগারি শুল্ক এটা আপনি সরাসরি দিচ্ছেন না, এটা পণ্যের উপর থেকে সরকার নিচ্ছে, যেমন ভ্যাট, ওটাও পরোক্ষ কর। এই যে এরপরে হচ্ছে আবগারি শুল্ক, এটাও কি পরোক্ষ কর। বাংলাদেশের চরম দরিদ্রের হার কত? বর্তমানে হচ্ছে 5.6। মনে রাখবেন বাংলাদেশের দরিদ্রের হার হচ্ছে 18.7 2024-এর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, আর চরম দরিদ্র হচ্ছে 5.6। অর্থনৈতিক সমীক্ষা 2024 পড়বেন, ওইখানে 12 থেকে 13টা তথ্য আপনার মুখস্থ করতে হবে। এর মধ্যে একটা তথ্য মাস্ট পরীক্ষায় আসবেই। বাংলাদেশের দরিদ্রের হার কত? 18.7। চরম দরিদ্রের হার কত? 5.6। বাংলাদেশের সাক্ষরতার হার কত? 77.9। বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতি কত? সরি, হ্যাঁ ওই কি বললো এটাকে ভুলে গেলাম, যে জিডিপি প্রবৃদ্ধি কত? 5.82। গড় আয়ু কত? 72.3। মাথাপিছু জাতীয় আয় কত? 2784 মার্কিন ডলার। নারী পুরুষের অনুপাত কত? 100:96.3। জনসংখ্যা কত? 17 কোটি 10 লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.3।
এগুলো হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024-এর তথ্য। এগুলা যে কোনো বই, নেট, যে কোনো জায়গায় অ্যাভেলেবল। আপনার অবশ্যই অর্থনৈতিক সমীক্ষা 2024-এর 12 থেকে 15টা ডাটা মুখস্থ করতে হবে, ওইখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। আরেকটা তথ্য আসতে পারে যে বর্তমানে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী শিশু মৃত্যুর হার কত, 27 জন। এটা গত বছরও ছিল 22 জন। এটা অ্যালার্মিং ভাবে বাড়তেছে, এটা খুবই খারাপ। এরপরে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বেশি শ্রম নিয়োজিত হচ্ছে বাংলাদেশে কৃষি ক্ষেত্রে। 45% মানুষ কৃষি ক্ষেত্রে নিয়োজিত, 38% মানুষ সেবা খাতে নিয়োজিত এবং 17% মানুষ শিল্প খাতে নিয়োজিত। ওকে, এই তথ্যগুলো জানতে হবে আপনাকে। বার্ড, হ্যাঁ, কত সালে প্রতিষ্ঠা হয় বার্ড? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট একটা পল্লী উন্নয়ন বিষয়ক একটা প্রতিষ্ঠান, যেটা 1959 সালে অধ্যক্ষ আক্তার হামিদ খান কুমিল্লার কোটবাড়িতে প্রতিষ্ঠা করে। কুমিল্লার কোটবাড়িতে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এই বার্ড। এটা প্রতিষ্ঠা হয় 1959 সালে। এটার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আক্তার হামিদ খান। এটা কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। পরীক্ষা আসতে পারে। এই যে খুরুশকুল বিশেষ আশ্রয় প্রকল্প, ওই যে রোহিঙ্গাদের জন্য, কক্সবাজারে। খুরুশকুল কোথায়? কক্সবাজারে। বয়স্ক ভাতার পরিমাণ বর্তমানে হচ্ছে 600 টাকা, গত বছরও ছিল 550 টাকা। এবার সেটা বাজেটে করছে কত? 600 টাকা। না, গতবারই করছে 550 থেকে, না এবারই মেবি করছে। আগে ছিল 550, এখন করছে 600। তবে বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা এখনো 550। ওগুলো আগে 500 ছিল, 550 করছে। বয়স্ক ভাতা হচ্ছে 600 টাকা, মুক্তিযোদ্ধা ভাতা 20,000 টাকা। এরপরে বিশেষ ভাতা নামে একটা ভাতা আছে, ওটা হচ্ছে 50,000 টাকা। ক্লিয়ার? এরপরে হ্যাঁ, এটা মাসিক 600 টাকা। মনে রাখবেন, এগুলো হচ্ছে সামাজিক সুরক্ষা কর্মসূচি, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত। এগুলো সম্পর্কে বলা আছে সংবিধানের 15 ঘতে বলা আছে। সরকারি প্রকল্পের ক্ষেত্রে পিপিপি কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পগুলোকে বলা হয় পিপিপি। তফসিলি ব্যাংক কাকে বলে? সহজ ভাষায় যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী চলে তাদেরকে বলা হয় তফসিলি ব্যাংক। এই যে বাংলাদেশ ব্যাংকের নীতির অধীন ব্যাংক, যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নীতির অধীনে চলে, বাংলাদেশ ব্যাংকের বিধির অধীনে চলে, তাদেরকে বলে তফসিলি ব্যাংক। বর্তমানে তফসিলি ব্যাংক হচ্ছে 61টা, সর্বশেষ সিটিজেন ব্যাংক লিমিটেড মেবি। আর অতফসিলি ব্যাংক বলা হয় যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী চলে না, ওদেরকে বলা হয় অতফসিলি ব্যাংক। অতফসিলি ব্যাংক 5টা: গ্রামীণ ব্যাংক, জুবলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আরেকটা হচ্ছে আনসার ভিডিবি ব্যাংক। এই 5টা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী চলে না বলে ওদেরকে কি বলা হয়? অতফসিলি ব্যাংক। আর 61টা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী চলে বলে এদেরকে বলা হয় তফসিলি ব্যাংক। ওকে, এরপর বাংলাদেশের ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, অবশ্যই কক্সবাজার, সমুদ্র বিষয়ক নাকি? এরপরে দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা কোথায় অবস্থিত? এটা তো আমি নিজেই আজকে প্রথম জানলাম, মিরসরাই। আপনাদের সাথে না আমারও জানা হইলো বৈদ্যুতিক গাড়ির কারখানা মিরসরাই। এটা আমি আগে থেকে জানতাম না, কেবল আমি নিজেও মুখস্থ হইল আমার মিরসরাই। পরবর্তী ক্লাসে হয়তো অফলাইন ক্লাসে এটা আমি পড়াবো, আপনারা মুখস্থ করেন, আমিও করি। এমন না যে আমি সব জানি, আমারও এখানে অনেক কিছু শেখার থাকে। বাংলাদেশের সাথে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি অবশ্যই চীনের। ওর সাথে আমাদের যে বাণিজ্য, ওর কাছ থেকে আমরা কিনি কম, কিনি বেশি, বিক্রি করি কম। তাহলে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি হচ্ছে আমাদের কার সাথে? চীনের সাথে। আমরা চীনের তো দেই না কিছু, কি দেই? খুবই কম প্রোডাক্ট, কিন্তু নেই তো সবচেয়ে বেশি। বাংলাদেশের প্রোডাক্টের অধিকাংশ প্রোডাক্টই তো এখন চীনা। বাংলাদেশের প্রথম ই বজ্র কোথায় অবস্থিত? ই বজ্র প্লান্ট গাজীপুরে। নিচের কোনটি প্রশাসনিক শাখা ক্ষুদ্রতম? পরিদপ্তর, কিছুক্ষণ আগেই বলছি, সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর। লাস্ট ওয়ান কি ছিল? পরিদপ্তর। তাহলে পরিদপ্তর, এটার প্রধানকে কি বলছিলাম? পরিচালক, যিনি সরকারের কি উপসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা। কাস্টিং ভোট কাকে বলে? স্পিকারের ভোট। এই কাস্টিং ভোটটা কখন দেওয়া হয়? মনে রাখবেন, সংসদে কোনো একটা বিল উত্থাপন করা হয়েছে, সেই বিলে পক্ষে এবং বিপক্ষে সমান সমান ভোট পড়ছে। এখন সমান সমান ভোট পড়লে তো হবে না, তখন স্পিকার ভোট দেবে, নির্ণায়ক ভোট। স্পিকার যে ভোট দেবে সেটা পক্ষেও দিতে পারে, বিপক্ষেও দিতে পারে। যে পক্ষে দেবে, মানে স্পিকার যেদিকে ভোট দেবে সেটাই কার্যকর হবে। পক্ষে দিলে
বিল পাস, বিপক্ষে দিলে বিল ফেল। এই স্পিকারের এই নির্ণায়ক ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। তাহলে সংসদে কাস্টিং ভোট কাকে বলা হয়? কোন বিল পাস বা ফেলের ক্ষেত্রে যখন সমান সমান হয় ভোট, তখন স্পিকার যে ভোটটা দেয় সেটাকে বলা হয় কাস্টিং ভোট। সরকারের সকল শাসনতান্ত্রিক কাজ পরিচালিত হয় কার নামে? রাষ্ট্রপতির নামে। তবে ক্ষমতাটা এক্সারসাইজ করে প্রধানমন্ত্রী কার নামে? রাষ্ট্রপতির নামে। বাংলাদেশের সকল প্রশাসনিক কাজ রাষ্ট্রপতির নামে, রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। এটা সংবিধানে বলা আছে। আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এটা সংবিধানের কত নং অনুচ্ছেদ বের করবেন। অর্থনৈতিক নীতি নির্ধারণ প্রকল্প অনুমোদনের সর্বোচ্চ সংস্থা একনেক। একনেক মনে রাখবেন, এর পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এইখানে বড় বড় প্রকল্পগুলো অনুমোদন করা হয়। এর প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, আর বিকল্প প্রধান হচ্ছে অর্থমন্ত্রী। প্রতি সপ্তাহে এর একবার বৈঠক হয়। প্রতি সপ্তাহে এর একবার বৈঠক হয়, সেই বৈঠকটা হয় মঙ্গলবার। তাহলে একনেক কোন প্রকল্প পাশের সর্বোচ্চ স্তর, যেটার প্রধান প্রধানমন্ত্রী, বিকল্প প্রধান অর্থমন্ত্রী। তার মানে প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে একনেকের বৈঠকগুলোর পরিচালনা করবে কে? অর্থমন্ত্রী। প্রতি সপ্তাহের বৈঠক হয়, এর বৈঠক হয় সাপ্তাহিক, আর সপ্তাহের কি বার? মঙ্গলবার। এরপরে নেক, এটা হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটাও আরেকটা সংস্থা, এটাও আরেকটা স্তর। এটারও প্রধান প্রধানমন্ত্রী। তবে প্রতি সপ্তাহে নেকের বৈঠক হয় না, নেকের বৈঠক হয় মাসে একদিন। তাহলে নেকের বৈঠক হয় মাসিক, এক নেকের বৈঠক হয় সাপ্তাহিক। সপ্তাহের কি বার? মঙ্গলবার। হ্যাঁ, এক নেকের বৈঠক, ওই যে এক নেকের বৈঠক হয় মঙ্গলবার, এখানেই বলা এক নেকের বৈঠক মঙ্গলবার। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? এখানে উল্লেখ করে দেওয়া উচিত ছিল জনসংখ্যায় না আয়তনে। জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা ঢাকা, আর আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটা? রাঙ্গামাটি। ওকে। এরপরে হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে ছিলেন? এই যে শিল্পী আব্দুর রউফ। ও প্রথমে লেখাইছিলাম এটা, ওই যে বাংলাদেশের সংবিধান হাতে লেখা ছিল 93 পৃষ্ঠার, এটা লিখছিল কে? শিল্পী আব্দুর রউফ। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন। হ্যাঁ, কিছুক্ষণ আগে এটাও বলছিলাম। হওয়ার কথা ছিল কতজন? 469 জন। 66 জন 5টা কারণে বাদ, এই জন্য হয়েছে কয়জন? 403 জন। উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। মনে রাখবেন, উপরাষ্ট্রপতির পদটাই চালু হয় চতুর্থ সংশোধনের মাধ্যমে। উপরাষ্ট্রপতির পদ ততদিন পর্যন্ত বহাল থাকবে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু থাকবে। তো 1991 সালে সংবিধানের 12তম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয়, যার ফলে উপরাষ্ট্রপতির পদও বিলুপ্ত হয়। তাহলে এই যে দ্বাদশ সংশোধনী, 1991 সালে দ্বাদশ সংশোধনের মাধ্যমে উপরাষ্ট্রপতির পদটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এই যে বেঙ্গলি থেকে বাংলা, এটাও হয় ওই যে অষ্টম সংশোধনী 1988 সালে। এখানে আরো বলছিলাম ঢাকা থেকে ঢাকা, ঢাকা থেকে ঢাকা। ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয়। বেঙ্গলি থেকে বাংলা হয়। সব কত সাল? 1988 সালে সাংবিধানিকভাবে অষ্টম সংশোধনের মাধ্যমে। যদিও এই নামটা চেঞ্জ হয়েছে 1982 সালে, কিন্তু তখন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় নাই। সাংবিধানিকভাবে হয়েছে 1988 সালে অষ্টম সংশোধনের মাধ্যমে। সংগঠনের স্বাধীনতার কথা উল্লেখ আছে 38 নং অনুচ্ছেদে। আপনি আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন, বা নতুন কোন রাজনৈতিক দল গঠন করবেন, আপনার স্বাধীনতা আছে। কত নং অনুচ্ছেদ? 38। মনে রাখবেন 36, 37, 38, 39, 40, এই 5টা আর 41, এই 6টা অনুচ্ছেদ পড়লে একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে। আমি আরো সহজ ভাবে বলি, আপনি 1 থেকে 47 নং অনুচ্ছেদ সংবিধানের পড়বেন, 2টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি ডিটেলস পড়তে না পারেন, অন্তত পক্ষে প্রত্যেকটা আর্টিকেলের আপনি শিরোনামগুলো পড়বেন। 1 প্রজাতন্ত্র, 2 রাষ্ট্রীয় সীমানা, 2 ক রাষ্ট্রধর্ম ইসলাম, 3 জাতীয় ভাষা, 4 জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, 5 রাজধানী ঢাকা, 6 নাগরিকত্ব, 7 সংবিধানের প্রাধান্য, 8 সংবিধানের মূলনীতি। এইরকম 1 থেকে 47 পর্যন্ত যদি কোনো স্টুডেন্ট 1 থেকে 47 পর্যন্ত যদি কোনো স্টুডেন্ট অন্তত পক্ষে সংবিধানের আর্টিকেল গুলোর শুধু শিরোনামটাও মুখস্থ করে, তারও 2টা প্রশ্ন কমন পাওয়ার কি আছে? সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তো সংগঠনের স্বাধীনতার কথা বলা কততে? 38-এ।
সংবিধান বাতিল স্থগিত করার রদ করার সর্বোচ্চ দণ্ডের কথা এইভাবে সাজানো উচিত হয়নি। এটা সাথের ক হবে, এইভাবে ব্রেকেট দেওয়া যাবে না, কারণ এটা সংশোধনীর মাধ্যমে নিয়ে আসা হয়েছে। যে আর্টিকেল গুলো সাধারণত সংশোধনীর মাধ্যমে পরবর্তীতে ঢুকানো হয় ওগুলোতে সাধারণত ব্রেকেট থাকে না। তো এই হিসেবে আসলে প্রশ্নে ক না দিলেও চলতো। তো ক দিছে, আপনি ধরে নেন এটাই মূলত হবে কোনটা, 7 ক। ওইখানে বলা আছে কেউ যদি এই সংবিধান বাতিল করে, স্থগিত করে, অবৈধভাবে ক্ষমতা দখল করে, তাহলে রাষ্ট্রে প্রচলিত সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হবে, মানে ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটার কথা বলা 7-এর ক। এখানে ব্রেকেটটা হবে না। বিসিএস মূল পরীক্ষা যখন আপনি দেবেন অবশ্যই এখানে কোনো ব্রেকেট থাকবে না। এখানে আছে, হয়তো খেয়াল করছে বা করে নাই সেটা যাই হোক, তবে মূল পরীক্ষায় ব্রেকেট থাকবে না, চিন্তা করেন না। অনুপার্জিত আয় ও অবৈধভাবে, ঠিকই আছে, ভোগ করা নিষিদ্ধ 20 নং অনুচ্ছেদে। আপনি সেটাই ভোগ করবেন যেটা উপার্জন করছেন, যেটা উপার্জন করেন নাই সেটা ভোগ করা রাষ্ট্রীয় দৃষ্টিতে নিষিদ্ধ। কত নং অনুচ্ছেদ? 20। তবে পৈতৃক হইলে বিষয় আলাদা। আপনার বাপ ইনকাম করছে সেটা আপনি খাইতে পারেন, নো প্রবলেম। তবে আলাদা ভাবে, আলাদা অন্য কারো ইনকাম আপনি খাওয়ার মানে আইনগতভাবে বৈধ না। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের প্রধান বিচারপতি অবস্থান চতুর্থ। প্রথম হচ্ছে রাষ্ট্রপতি, দ্বিতীয় প্রধানমন্ত্রী, তৃতীয় হচ্ছে স্পিকার, চতুর্থ হচ্ছে রাষ্ট্রপতি। আর আছে? আর নাই। তো যাই হোক স্যার, খুব দ্রুত করে ফেললাম। কোনটি নয়, আসলে কোনটি নয় দিলেও সঠিক ছিল, কারণ এইরকম 7-এর কতে তো আসলে ওটা বলা নাই ব্রেকেট, বলা আছে যে 7-এর ক। কোনটি যদি এটা মূল বিসিএস হইতো তাহলে অবশ্যই কোনটাই নয়, এটাই অ্যান্সার হইতো। তো যাই হোক স্যার, আপনাদের প্রশ্ন কতটুকু সলভ হয়েছে জানি না, খুব দ্রুত বলে গেছি। আপনারা অবশ্যই প্রশ্নগুলার যেদিন আমার সলভের ক্লাস থাকবে, যদি ভবিষ্যতে আরো থাকে, নেব আরো, অবশ্যই আপনারা যেটা করবেন ওই প্রশ্নগুলা বিস্তারিত আপনি একটু পড়বেন। আপনি দেখবেন যে জিনিসগুলা পড়ছেন আমি সেই জিনিসগুলোই বলবো, হয়তো 2-1টা কম বলবো বা 2-1টা বেশি বলবো। তাতে হবে কি, আপনার জানা জিনিস যখন আপনি আবার আমার কাছ থেকে শুনবেন ওটা ব্রেনে একবারে কনক্রিট হয়ে থাকবে। এই জন্য প্রশ্নগুলা করা উচিত, বাসায় স্টাডি করা উচিত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা ক্লাস ছেড়ে দেব। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন। আপনাদের সাথে আমার মূল ক্লাসে দেখা হবে না, এই সলভ ক্লাসে দেখা হবে। আচ্ছা স্যার, যেহেতু আপনাদের প্রশ্ন নাই আমিও আজকে বের হব। তো ঠিক আছে স্যার, ভালো থাকবেন। সংবিধান মুখস্থ থাকবে কেমনে? বারবার পড়বেন আর্টিকেল গুলা, প্রতিদিন 4টা-5টা আর্টিকেলের শিরোনাম মুখস্থ করবেন। কালকে আবার 5টা পড়বেন, কালকে 5টা পড়ার সময় আজকে যে 5টা পড়ছেন ওগুলো আবার রিভাইজ দেবেন। সমস্যা কি? একদিন এটা থাকার কথা না, এটা প্র্যাকটিস করেন। আর কোনোটা না পড়লে প্রিলির জন্য অন্ততপক্ষে 1 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদের শিরোনামগুলো একটু মুখস্থ করার চেষ্টা করেন স্যার। তো ঠিক আছে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।